আগের দিনের ভিডিওটায় আমরা ক্ষেত্রফল বেড়ে গেলে কিভাবে তা তোমাদের ক্ষেত্রফল বেড়ে যাওয়ার কয়েকটা উদাহরণ আমরা করেছিলাম। যেমন ধরো, তোমার যেখান থেকে পড়াটা শেষ হয়েছিল সেটা হলো আজকে, আচ্ছা তার আগে বলে নিই, আজকে ক্লাস 6-এর সাধারণ বিজ্ঞানের পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস শুরু হলো। ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সাধারণ ক্লাসে তোমাদের যেটা গুগল মিটে তোমরা তার ডাউট ক্লিয়ারিং ক্লাসটা করবে গ্রুপ বি ছেলেরা। সেই ষষ্ঠ শ্রেণীর পড়া আমি এখন শুরু করছি। যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে ক্ষেত্রফল কিভাবে বাড়িয়ে দেওয়া যায় বা ক্ষেত্রফল বেড়ে গেলে তোমাদের সেক্ষেত্রে কি কি সুবিধা তোমরা পেতে পারো, এই বিষয়ে একটা ছোট উদাহরণ তোমাদের দেওয়া ছিল। সেটা হচ্ছে একটা বড় চক প্রথমে দু টুকরো করা হলো, অর্থাৎ দু টুকরোর করার ফলে দেখা গেল ক্ষেত্রফলটা প্রথমে যে চকটা ছিল বড় চকটা তার থেকে বাড়লো। এবার সেই ভাঙা চকটাকে যে দুটো টুকরো তোমরা পেলে সেই ভাঙা চকটাকে আরও 4 টুকরো করো, তখন দেখবে ক্ষেত্রফল আরও বেড়ে গেল। এর থেকে তোমরা কি বুঝতে পারছো এই যে ছোট ছোট টুকরো করা মানেই ক্ষেত্রফল বেশি হয়ে যাওয়া। ছোট ছোট টুকরো করা মানেই ক্ষেত্রফল বেশি হয়ে যাওয়া। এই জন্যেই তোমাদের মায়েরা সবজি রান্না করার আগে বড় সবজিগুলোকে ছোট ছোট টুকরে করে নেওয়া হয়। সেই ছোট ছোট টুকরো করে নেওয়াতে যেটা হয় সেটা হলো সেগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবার ভালো করে চিবিয়ে আরও ছোট ছোট করে টুকরো করে ফেললে সেগুলো পাকস্থলীয়, সেগুলোকে পরিপাকে করতে বেশি সময় নেয় না, তাড়াতাড়ি পরিপাক হয়। এই সব ঘটনা তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা দেখো। আবার দেখবে যে যখন কিনা স্প্রে করা হয়, অর্থাৎ কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা হয়, সেই ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে গেলে স্প্রে করার সময় যে কীটনাশকগুলোর গুঁড়ো না ছড়িয়ে সেই গুঁড়োগুলোকে স্প্রে আকারে অর্থাৎ দ্রবণ তৈরি করে নিয়ে সেটাকে সেই সমস্ত ফসলের ওপর, ধান বা গমের ফসলের ওপর যদি প্রয়োগ করা হয় তাহলে সেটা দ্রুত, সেই যে স্প্রের ছোট ছোট টুকরো বা ড্রপলেটগুলো দ্রুত বিক্রিয়া করার সুযোগ পায়, যেটা গুঁড়ো করে নিলে যতটা সুযোগ হতো না। আজকে আমরা যেখান থেকে পড়াটা শুরু করছি সেটা হলো যে বাড়িতে বাথরুম পরিষ্কার করার জন্য যে হালকা অ্যাসিড তোমাদের থাকে, সেই অ্যাসিডের একটা জলীয় দ্রবণ তৈরি করে সাবধানে তৈরি করতে হবে, যাতে সেটা অ্যাসিড তো তোমার হাতে না লাগে বা জামা কাপড়ে না পড়ে, তাহলে সেটা ক্ষতি করতে পারে। সেই জলীয় দ্রবণটা, অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণটাকে
দুটো ভাগে ভাগ করে নিয়ে বা একটা ভাগে একটা জায়গার মধ্যে নিয়েই দুটো কাঁচের গ্লাসে, একটা কাঁচের গ্লাসের নাম দাও এ আর একটা কাঁচের গ্লাসের নাম দাও বি, দুটো কাঁচের গ্লাসে রাখো। রাখার পর তুমি সেই কাঁচের গ্লাসে যদি আগে থেকেই মার্বেল পাথরের টুকরো একটা কাঁচের গ্লাসে, অর্থাৎ ধরো গ্লাস এর মধ্যে মার্বেল পাথরের টুকরো তুমি দিয়ে রাখলে, আর একটা বি গ্লাসের মধ্যে সেই পাথরের টুকরের অনেক ছোট ছোট খণ্ড, অর্থাৎ অনেকটা আরও মসৃণ করা হলো। এটা একটা বড় টুকরো, ওটা একদম মিহি বা মসৃণ টুকরো করা হলো, অনেকগুলো টুকরো ভেঙে টুকরো করা হলো, অর্থাৎ একরকম বলতে পারো গুঁড়ো করা হলো। সেই দুটোকে দু জায়গায় দুটো গ্লাসের মধ্যে রাখলে, এইবার সেই রাখার পর তুমি কি করবে? তুমি করবে যে তার মধ্যে আস্তে আস্তে তোমার যে জলীয় দ্রবণটা, অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণটা তৈরি করেছিলে, সেটা আস্তে আস্তে তার মধ্যে দেবে। দেখবে যে এ গ্লাসে যে গ্যাসটা বেরোচ্ছে, বুদবুদের আকারে বেরোচ্ছে, সেই বুদবুদ আকারে বেরোনোর কারণ হচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ওই বুদবুদ আকারে গ্যাসটা বেরোচ্ছে। কিন্তু বি গ্লাসে সেই গ্যাসের বুদবুদটা অনেক দ্রুত হারে বেরোচ্ছে। এই যে প্রথম গ্লাসের থেকে গ্যাসের বুদবুদটা তুলনামূলক কম জোরে বেরোচ্ছে, আর পাশের বি গ্লাসের থেকে বুদবুদটা অনেক বেশি মাত্রায়, মানে বেশি জোরে বেরোচ্ছে, এর কারণ কি? এর কারণ একই, ক্ষেত্রফল বেড়ে যাওয়া। অর্থাৎ প্রথম গ্লাসে তোমার টুকরোগুলো যেহেতু বড় বড় ছিল, তাই তার ক্ষেত্রফল কম ছিল। তুমি সেই টুকরোগুলোকেই অনেক বেশি গুঁড়ো করে দেওয়াতে, অনেক বেশি টুকরো ছোট ছোট করে দেওয়াতে, তার ক্ষেত্রফল অনেক বেড়ে যাওয়াতে কি হলো? সেটা অনেক দ্রুততার সাথে বিক্রিয়া করছে ক্ষেত্রফল বেড়ে যাওয়ার জন্যে। এইভাবে আমরা ক্ষেত্রফল বেড়ে যাওয়াটাকে বুঝতে পারি, বা ক্ষেত্রফল বেড়ে গেলে কি পরিবর্তনগুলো হতে পারে, সেটা হাতে আমাদের পরীক্ষামূলকভাবে করলে আমরা আর একটু ভালো রকমভাবে বুঝতে পারি। এরপরে দেখো, তোমাদের এই যে 30 পাতার বইয়ের কতগুলো ঘটনা দেওয়া আছে, সেই ঘটনাগুলো কোনটা দ্রুত কোনটা মন্থর এ সম্পর্কে তোমার লিখতে বলা আছে, সেটা তুমি খাতায় লিখবে। অর্থাৎ শুঁয়াপোকা থেকে প্রজাপতি হওয়া কী ধরনের ঘটনা, দ্রুত না মন্থর? ব্যাঙাচি থেকে ব্যাঙ হওয়া কীভাবে দ্রুত না মন্থর? আম গাছের মুকুল থেকে আম হওয়া দ্রুত না মন্থর? ফুটন্ত দুধে লেবুর জল মিশিয়ে দিলেই ছানা সঙ্গে সঙ্গে হয়ে যায়, সুতরাং এটা দ্রুত প্রক্রিয়া। এই ঘটনা, তিনটে ঘটনা তুমি লিখবে, লিখে রাখবে। এবারে তোমাদের পরের পৃষ্ঠায় দেখো কয়েকটা পরিবর্তনের কথা বলা আছে। যে পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হলো ভৌত ও রাসায়নিক পরিবর্তন। এখন আমরা কয়েকটা উদাহরণের সাপেক্ষে, যেটা আমরা হাতে না করেও দেখব, সেই করে দেখা পরিবর্তনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব কোনটা ভৌত পরিবর্তন, কোনটা রাসায়নিক পরিবর্তন। প্রথম যে কাজটা তুমি করতে পারো বা তোমার করা সুবিধাজনক, সেটা হলো কি, একটা কাগজের টুকরো নেবে, নিয়ে এই প্রক্রিয়াগুলো, তোমার বইয়ে যেভাবে প্রক্রিয়াগুলো লেখা আছে, সেই প্রক্রিয়াগুলো খুব সাবধানে, অবশ্যই সাবধানে করবে। কোনো একজন তোমার বড় একজনের সামনেই, কারণ যাতে কোনো রকম এ ধরনের বিপদ না ঘটে যায়। কি করবে তুমি? একটা বড় কাগজের কাগজকে 4টে টুকরো ভাগ করার পরে কি করবে? যে কোনো একটা টুকরোকে নিয়ে তাতে আগুন ধরালে দেখবে যে কাগজ থেকে কাগজটা সহজেই পুড়ে ছাই হয়ে গেল, এবং তার থেকে আর কাগজে ফিরে আসা, সেই যে ছাই পড়ে রইল, কালো কালো কাগজের অংশ পড়ে রইল, তার থেকে কোনোদিনই আর কাগজে ফিরে আসা যাবে না।
এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কি বললাম? এর নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন কখন হবে? যখন কিনা কোনো একটা ক্ষেত্রে মূল কাঠামো থেকে, মূল পদার্থ থেকে পরিবর্তন ঘটার পরে সেই পদার্থে আর কোনো অবস্থাতেই ফিরে আসা যায় না। এই যে ফিরে আসা না যাওয়ার ঘটনাটাকেই বলা হবে রাসায়নিক পরিবর্তন। কিন্তু অনেক সময় দেখবে যে জল ফোটানোর সময় একটা বাষ্প বেরোচ্ছে, সেই বাষ্পের ওপরে কোনো একটা ঠান্ডা জিনিস এসে সেই ঠান্ডার সংস্পর্শে আবার জলে পরিবর্তন, জল ফিরে আসছে, অর্থাৎ সেই মূল পদার্থটা আবার ফিরে আসছে। সুতরাং এই যে মূল পদার্থ পরিবর্তনের মাধ্যমে যখন সেটা কী রকম পরিবর্তন হয়েছিল, বাষ্প পরিবর্তন হয়েছিল, আবার কিসের পরিবর্তনে ফিরে এলো, আবার জলে ফিরে এলো। জল থেকে বাষ্প, বাষ্প থেকে আবার জল, যেমন বরফ, জল থেকে বরফ, বরফ থেকে আবার জল, বরফ বলে জল। এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোকে বলা হবে ভৌত পরিবর্তন। এরকম পরিবর্তনের কথা আমরা এখন কিছু পড়ব, উদাহরণের সাপেক্ষে পড়ব, বা কয়েকটা আমরা ঘটনা দেখব যে এগুলো কিভাবে কীরকম পরিবর্তন হচ্ছে, সেই মূল পদার্থে ফিরে আসছে কি না। মূল পদার্থে ফিরে আসলে সেটা ভৌত, মূল পদার্থে ফিরে আসলে সেটা ভৌত পরিবর্তন। মূল পদার্থে যদি ফিরে না আসে, মূল পদার্থে যদি ফিরে না যায়, তাহলে সেটা রাসায়নিক পরিবর্তন। এখন এইরকম কয়েকটা ঘটনা আমরা এখানে পড়ব, কোনটা ভৌত পরিবর্তন, কোনটা রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ রাসায়নিক পরিবর্তন বলতে আমরা কি বুঝব? রাসায়নিক পরিবর্তন বলতে আমরা বুঝব যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। যে ঘটনায় অপেক্ষাকৃত সহজে মূল পদার্থটা ফিরে পাওয়া যায় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর যে ঘটনায় মূল পদার্থে ফিরে আসা যায় না তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এখন আমরা এই ধরনের ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন খুব সহজে উদাহরণের মাধ্যমে দেখব। যেমন জলীয় বাষ্পের উদাহরণটা তোমরা সহজেই করতে পারবে, তার থেকে তোমরা সিদ্ধান্ত আসতে পারবে যে এটা ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। কিংবা ধরো তোমার পুরনো লোহার কোনো একটা জিনিস রেখে দিলে, রেখে দেওয়ার পরে তার বাইর জলীয় বাষ্পের সংস্পর্শে বা তার যদি কোনো রকমভাবে জলের সংস্পর্শে আসে, তারা দেখবে তার ওপরে লালচে বাদামি রঙের একটা স্তর পড়ে। কি পড়ে? যে লোহার ওপরে লালচে বাদামি রঙের হালকা একটা স্তর পড়ে। এই যে লালচে বাদামি রঙের স্তর, এই লালচে বাদামি রঙের স্তরটা আর কিছুই নয়, এটা হলো মরচে। তাহলে লোহার থেকে বা জলের সংস্পর্শে একটা কি পদার্থ সৃষ্টি হলো? মরচে পদার্থ সৃষ্টি হলো। এবার এই লোহা আর মরচে নিয়ে দুটো পরীক্ষা করো। পরীক্ষা করলে তুমি কি সিদ্ধান্তে আসতে পারবে? তুমি দেখতে পাবে যে লোহার থেকে যে মরচেটা, এবার মরচেটাকে যদি তুমি আলাদাই করো, লোহা থেকে যদি ঘষে নিয়ে মরচেগুলোকে আলাদা করো, তাহলে এবার সেই ঘষে পড়া মরচেকে নিয়ে কি করবে? তুমি লোহার কাছে চুম্বক নিয়ে যাও, সেটা আকৃষ্ট হবে। কিন্তু মরচের যে টুকরোগুলো সেই কাছে তুমি চুম্বক নিয়ে যাও, সেটা কিন্তু আকৃষ্ট হবে না। তাহলে কি হলো? যে লোহা থেকে একটা নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয়েছে, যে পদার্থটা আবার সেই লোহায় ফিরে যাচ্ছে না, লোহার কোনো ধর্ম তার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু সেটা লোহা থেকে তৈরি হয়েছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে অবশ্যই লোহার রাসায়নিক পরিবর্তন বলেই আখ্যা দেওয়া হয়। এইভাবে তোমরা রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন ধারণা করতে পারবে। এখানে তোমাদের বইয়ে এই 32 পাতায় ভৌত পরিবর্তনের কয়েকটি উদাহরণ, রাসায়নিক পরিবর্তনের কয়েকটা উদাহরণ দেওয়া আছে। তোমরা সেগুলো করবে, জানবে, জেনে একটা নিজেকে আরও সঠিকভাবে এই সিদ্ধান্তে উপনীত করতে পারবে যে কোনটা ভৌত পরিবর্তন, কোনটা রাসায়নিক পরিবর্তন। যেমন জল থেকে বাষ্প হলে যে পরিবর্তনটা হচ্ছে সেটা ভৌত পরিবর্তন অবশ্যই, কিন্তু এটাকে আবার উভমুখী বলা হবে। উভমুখী কেন বলা হবে?
উভমুখী বলা হবে এই কারণে যে ধরো জল থেকে বাষ্প হলো, তাহলে একটা পরিবর্তন হলো, এবং এই পরিবর্তনটা একেবারে নতুন পরিবর্তনটা, বাষ্প আর জল এক নয়। কিন্তু পরেই দেখা যাবে যে আবার সেই জলটাকে, সেই বাষ্পটাকে যখনই কোনো ঠান্ডা সংস্পর্শে হাতা বা খুন্তির সংস্পর্শে আসবে, ঠান্ডা সংস্পর্শ সেটা আবার জলে পরিণত হবে। তার মানে এই যে এক এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তন হলো, সেই অবস্থায় পরিবর্তন হয়ে জলে পরিণত, আবার জলে পরিণত হলো, এই ধরনের এটাকে বলা হবে উভমুখী পরিবর্তন। কিন্তু যেটা তোমার এখানে বুঝতে পারবে, যে লোহার ক্ষেত্রে যখন যে লোহা থেকে যে মোর্চে তৈরি হলো, সেই মোর্চে পড়ার পরে মোর্চে কিন্তু আবার লোহায় ফিরে যেতে পারবে না। সেক্ষেত্রে এটা হলো একমুখী পরিবর্তন। আজকে আমরা এই অবধি থাকি, এই অবধি আমাদের পড়া শেষ করি। এখানে আমরা আরও কয়েকটা আছে, যে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায়। রাসায়নিক পরিবর্তনের মধ্যে অক্সিজেন আর জল সরিয়ে নিলেও মোর্চে সহজে লোহায় ফেরত পাওয়া যায় না। এইরকম কিছু উদাহরণ তোমাদের দেওয়া আছে, তোমরা সেগুলো পড়বে বা খাতায় লিখবে।